বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ কিছুক্ষণের মধ্যেই, নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা। আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের স্মারকলিপি অহেতুক সময় ক্ষেপণ না করার আহ্বান জয়নুল আবেদিনের। রামপুরায় স্বর্ণ ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, অবরোধ, থানা ঘেরাও। জড়িতরা সবাই পেশাদার সন্ত্রাসী বলছে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নামে নতুন ছাত্র সংগঠন ঘোষণা কিছুক্ষণের মধ্যেই মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা আসবে। ইতিমধ্যে সেখানে ভিড় করেছেন গণমাধ্যম কর্মীরা, আসছেন নেতাকর্মী, আমাদের রিপোর্টারও রয়েছেন সেখানেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান না সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ জনপ্রতিনিধিরা। এমন দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তাদের মিছিল হাইকোর্টের সামনে বাধা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ। জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে, এই বিতর্কের মাঝে এবার রাস্তায় নামলো সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা, যারা নানা সময় বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থী হয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেন। তাদের দাবি, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে হতে পারে না স্থানীয় সরকারের ভোট। দাবি সম্বলিত সেই স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে হাইকোর্টের সামনের সড়কে তাদের বাধা দেয় পুলিশ। পণ্ড হয়ে যায় কর্মসূচি। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগেই এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও নির্দিষ্ট একটি দলের ক্যাডার তৈরি করতেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় একটি গোষ্ঠী। ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারদের যে দোসর, তাদেরকে পুনর্বাসন করতে চাই। তারা আওয়ামী লীগের দোসরকে নিয়ে কিছু চেয়ারম্যান বানিয়ে তাকে আমাদের প্রতিপক্ষ বানাতে চাই। বিদেশি চক্রান্ত দেশীয় চক্রান্ত করে নির্বাচনটাকে পিছিয়ে নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি করতে ওরা চায়। সব আপত্তি ও আন্দোলনের পরও সরকার ভোট আয়োজনের চেষ্টা করলে তা তৃণমূল থেকে প্রতিহতের ঘোষণা দেন বিএনপি সমর্থিত এই সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধু তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দেশকে বিভক্ত করার জন্য তারা এটা চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা তো অংশ নেব না, সেই কথাটাই আজকে জানান দেওয়ার জন্য এখানে আসছি। স্মারকলিপি কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে কয়েক হাজার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ঢাকায় আসলেও সমন্বয়হীনতায় বেশিরভাগই বিক্ষোভে অংশ নিতে পারেনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন বিলম্বিত হলে এই সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তার দাবি, বিএনপিকে নিশ্চিহ্ন করতে একটি মহল এখনও নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, এখনও হবে না বলেও মন্তব্য করেন তিনি। বক্তারা বলেন, একটি দল সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চাইছে, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, সেটি অবশ্যই জাতীয় নির্বাচনের ভোট হতে হবে। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না। রমজান মাসে অন্তত দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। দুই একজন যদি কুমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আসুন। 3 দিন পার হলেও রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে। রবিবারের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে সোমবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুয়েলার্স মালিক সমিতি। পুলিশ জানায়, যারা জড়িত ছিল সবাই পেশাদার সন্ত্রাসী। দ্রুত তাদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন। রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় রামপুরা থানা ঘেরাও করেছে স্বজন ও ব্যবসায়ীরা। 3 দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সন্ত্রাসীরা এত সাহস পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দেশের আইন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমরা এটা সুষ্ঠু বিচার পাই। রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। এর আগে বনশ্রীতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। 3 দিন হয়ে গেল, ওনারা একটি আসামিকে গ্রেফতার করতে পারে নাই। তিল করে জমানো একটা ব্যবসায়ীর জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তবে পুলিশ জানায়, এ ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন। গত 6 মাসের আমি থানায় যোগদান করার পরে এরকম কোনো ঘটনা সংঘটিত হয় নাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটার জন্য আমরা বিব্রত এবং আমরা চেষ্টা করতেছি। ওসি আরও জানান, রাজধানীর বাইরে থেকে আসা পেশাদার সন্ত্রাসী চক্র এমন ঘটনা ঘটিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে রিজভী আহমেদ কথা বলেন। রিজভী বলেন, দিনে দুপুরে সন্ত্রাস, ছিনতাই, নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সাধারণের জীবনের নিরাপত্তা দিতে পারেনি এই সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন রিজভী। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেয়া হচ্ছে। রাজনীতি মানে মিটিং মিছিল করা নয়। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কে কত সমাজসেবা করেছে তার উপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। মানে তার বাসায় গিয়ে আবার ফেরত আসতে যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয়, পুলিশ বলে না এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা তো একটু নারীর প্রতি, একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সরাসরি অপমান করা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, আন্দোলনের প্রায় 7 মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের শুধুমাত্র 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান তারা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও দাবি শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার হুঁশিয়ারিও দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে। যারা পঙ্গু, অন্ধ, হাত নেই, পা নেই, তারা ক্যাটাগরির মধ্যে থাকবে এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে। 22,000 আহত আমাদের দেখা যাচ্ছে, মাত্র খালি 5% আহত থেকে সরকার সুবিধা দিচ্ছে এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনো কিন্তু 16টা স্প্লেন্ডার আছে এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে, এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000 বেশি হবে আহত, সেটাও এখনো সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন।
মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিল আবারও শুনবেন সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এটিএম আজহারুলের রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আইনজীবীরা বলছেন, 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এই নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত সাজা হয়েছে 24 জনের। মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয় 5 জামায়াত নেতা সহ 6 জনের। আরেক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি শেষে ঝুলেছিল রিভিউ আবেদন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল বিভাগের কার্যতালিকায় উঠে আসে এই রিভিউ আবেদনটি। মঙ্গল ও বুধবার 2 দিনের শুনানিতে নতুন করে 7টি গ্রাউন্ড তুলে ধরে লিভ টু আপিলের অনুমতি চান আজহারের আইনজীবীরা। এর মধ্যে 4টি গ্রাউন্ড মঞ্জুর করে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেন আপিল বিভাগ। আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই, এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। রিভিউটা কি আর্টিকেল 105-এ হয়েছে কিনা এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহেরেন্ট পাওয়ারের আন্ডারে। আসামি পক্ষের 4 গ্রাউন্ডের ক্ষেত্রে একমত হওয়ার কথা জানায় রাষ্ট্রপক্ষও। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। আজহারুলের আপিল মঞ্জুর হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সব মামলার বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠবে বলছেন আইনজীবীরা। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, বাড়িঘর লুণ্ঠন সহ মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল ছিল আপিল বিভাগের রায়েও। আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যালাফাইডিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আগামী 13 থেকে 16 মার্চ তিনি ঢাকা সফর করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো আমন্ত্রণেই সাড়া দিয়েছেন তিনি, এমনটা জানানো হয় কার্যালয়ের ওই বার্তায়। গেল 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র তিনি হস্তান্তর করেন জাতিসংঘ মহাসচিবের কাছে। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাখাইনে তাদের প্রত্যাবাসনের ইস্যুটিও তুলে ধরা হয়। এই ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিগত সরকারের বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে তিনি বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্নদশায় থাকা অর্থনীতিকে 6 মাসে অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে দাবি করেন তিনি। অভিযোগ, দেশজুড়ে মডেল মসজিদ তৈরির অজুহাতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে আশ্বাস দেন শফিকুল আলম। এছাড়া চিটাগং পোর্ট ইপিজেডের সঠিক ব্যবহার এবং বড় বড় কোম্পানির পাওনা মিটিয়ে দেয়ায় দ্রুত বিদেশি বিনিয়োগ আসবে এমন আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগের গভর্নমেন্ট এটাকে একদম ডিস্ট্রয় করে গেছেন, আমরা এটাকে করছি এবং ওনাদের মেন ডিস্ট্রয়ের ওয়ান অফ দ্য মেজর টুল ছিল হচ্ছে 6-9 করা। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে।
আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে, ট্যাক্স বাড়াতে হচ্ছে এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। এক বছরের ব্যবধানে গেল ডিসেম্বরে খেলাপি ঋণের হার বেড়েছে 11%। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা, যা মোট ঋণের 20%। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য তুলে ধরেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তার সংখ্যা আগামীতে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ হিসেবে জানান, অনেকেই কিস্তি পরিশোধে ব্যর্থ হতে পারেন। আগে খেলাপির তথ্য গোপন করা হতো, এখন আর তা করা হচ্ছে না। মতবিনিময় অনুষ্ঠানে জানানো হয় 30 সেপ্টেম্বরের পর নতুন ঋণ বিতরণ ও নবায়ন কমেছে। কিছু জায়গা আছে প্রত্যেক সেন্ট্রাল ব্যাংক লিখিত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি। দেশের 4.25 লক্ষ সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের মর্যাদা প্রদানের জন্য আবারও আন্দোলন শুরু করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ের জন্য বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলন সফল হলেও দেশের শিক্ষা খাতের বৈষম্য দূর হয়নি। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 13তম থাকলেও সরকারি ড্রাইভারদের 12তম গ্রেড প্রদান করা হয়েছে। বর্তমান সময়ে সচিবদের রাঁধুনির ভাতাও সহকারী শিক্ষকদের থেকে বেশি বলেও জানান তারা। শিক্ষকদের সাথে সকল সরকারি বৈষম্য করেছে বলেও অভিযোগ করেন তারা। শিক্ষকদের সামাজিক মর্যাদা দান না করলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম কখনোই উন্নত দেশ গড়তে পারবে না বলেও দাবি করেন তারা। দ্রুততম সময়ে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবার হুমকিও দেওয়া হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে। 12তম গ্রেডকে প্রত্যাখ্যান করে এবং সহকারী প্রধান শিক্ষক পদটি প্রত্যাখ্যানের দাবিতে আমরা আজকে এখানে অবস্থান এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বসেছি। 11,300 টাকা, এটা হলো 12তম গ্রেড। যে 12তম গ্রেডে একজন 8ম শ্রেণীর ড্রাইভার, তাকেও 12তম গ্রেডে দেওয়া হয়, বেতন দেওয়া হয় বর্তমানে। অভিভাবক ডিসি মহোদয় উনি বলেছিল যে আপনাদের দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নিলাম, কিন্তু সেইখানে আজ পর্যন্ত তার কোনো আমরা সুরাহা পাইনি। 5 দফা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কাজে যোগ দেননি তারা। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। কুমিল্লা মেডিকেল কলেজ সহ বেসরকারি আরও 3টি মেডিকেল কলেজেই এর প্রভাব পড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের 160 জন ইন্টার্ন চিকিৎসক 48 ঘণ্টা কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। 48 ঘণ্টায় তাদের দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ। আমরা রোগী ইমার্জেন্সি পা ভেঙে গেছে, হুন্ড অ্যাক্সিডেন্ট করছে, ফ্যান দিয়ে এতবার পুরো আমার বাড়ি, আমার ফুফুরে নিয়ে আসছি আমি। এখন পর্যন্ত তারা কোনো তথারীতি করতেছে না। রিটের যে শুনানি ছিল সেটা হচ্ছে আবার পিছিয়ে, অর্থাৎ সেটার রায়টা হচ্ছে 12ই মার্চ নেওয়া হয়েছে। মহামান্য আদালত চাইলে এই মামলাটা কালকে নিষ্পত্তি করে দিতে পারতো, অথবা রায়ের ডেটটা একটু আগায় দিতে পারতো, যেটা আমাদের জন্য সুবিধা হতো, আমাদেরকে রাস্তায় থাকা লাগতো না। দেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের এক অনুষ্ঠানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। অন্যান্য বাহিনীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য। কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো।
সাজেকের পড়ে যাওয়া অংশে চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অগ্নিদগ্ধ কটেজ আর রেস্টুরেন্টে জায়গা পরিষ্কার করতে সাধ্যমতো চেষ্টা করছেন স্থানীয়রা। আগুনের সঞ্চালন লাইনে তার পড়ে যাওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন সাজেক। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তদন্তের কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। খাদ্য সামগ্রী, কম্বল ও নগদ অর্থ দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের তরফে।